নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে, নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কী শেয়ার করি। আমি এখানে নিয়েছি একটা ব্রা। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু ব্রার ব্যবহার করে থাকি, তবে অনেক সময় দেখবেন আমাদের যে ব্রাগুলো থাকে হয়তো খুব বেশি দিন ব্যবহার করি না, নতুনই থাকে। তাও দেখা যায় যে ব্রার নিচের সাইডের রাবারটা থাকে সেটা কিন্তু অনেকটাই ঢিলে হয়ে যায়, যার কারণে এই ব্রাগুলো ব্যবহার করতে অনেকটাই অসুবিধা হয়। আর এখন কিন্তু ব্রার দামও বেশ অনেকটাই। আমরা যদি এইভাবে করে আমাদের কিছুদিন ব্যবহার করার ব্রাগুলো রেখে দিই বাড়িতে, তাহলে কিন্তু আমাদের অনেকটা টাকাও কিন্তু খরচ হয় আবারও বাজার থেকে নতুন ব্রা কিনলে। তো আপনারা এই ব্রাগুলো আবারও কিভাবে ব্যবহার করবেন, আমি ব্রাটাকে এভাবে করে উল্টো করে নিয়েছি। এবার ব্রার যে হুকটা থাকে সেটা লাগানোর পরেও দেখবেন অনেকটাই ঢিলে যদি হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিয়ে নেবেন সুচ আর সুতো। এবার যতটা ঢিলে হবে তার মাপ করে আপনারা এইভাবে করে সুতো দিয়ে দুটো ঘর তুলে নেবেন। অনেকেই কিন্তু এখানে সেফটি পিন দিয়ে আটকে দেয়, তবে সেফটি পিন যদি ব্যবহার করা হয় অনেক সময় যদি সেফটি পিনটা খুলে যায় আমাদের কিন্তু পিঠে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো আমি এখানে সুতো দিয়ে এভাবে করে দুটো ঘর তুলে নিচ্ছি। ডবল করে অবশ্যই তুলবেন, তাহলে কিন্তু বেশি দিন আপনারা এটা ব্যবহার করতে পারবেন, সুতোটা ছিঁড়ে যাবে না। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে দুটো ঘর তুলে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদেরকে সামনে থেকে দেখিয়েও দিচ্ছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার আপনারা যখনই ব্রাগুলো পরবেন এই হুকগুলো কি করবেন, এই সুতোর ঘরটার মধ্যে লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন নিচের থেকে যে রাবারটা অনেকটাই ঢিলে হয়ে যায় সেটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে, যার কারণে এই ব্রাগুলো কিন্তু আপনারা আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি একটা ফোনের চার্জারের তার। এখান থেকে একটা তার আমি প্রথমে কেটে নেব। এবার এই যে তারটা রয়েছে সেটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমে তারটাকে এইভাবে করে মুড়িয়ে ইউয়ের মতো করে নেব। তো দেখতেই পাচ্ছেন কাজটি কিভাবে করছি, হাত দিয়ে চেপে চেপেই কিন্তু এভাবে ইউ করে নিতে হবে। এবার নিয়েছি এখানে আমি একটা সেফটি পিন, অবশ্যই কিন্তু বড় সাইজের সেফটি পিন নেবেন। এবার সেফটি পিনের মাথার যে অংশটা রয়েছে তার মধ্যে এইভাবে করে আমি তারটাকে দিয়ে আঙুলের সাহায্যে চেপে দেব। আর নিয়ে নিয়েছি এখানে স্যালোটেপ। স্যালোটেপের সাহায্যে আমি তারটাকে সেফটি পিনের মধ্যে খুব ভালোভাবে ফিক্স করে নেব, যাতে করে কোনোভাবেই খুলে না যায়। তো দেখতেই পাচ্ছেন স্যালোটেপটা দিয়ে আমি খুব ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। এবার এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি সুচ আর সুতো। ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতো পরাতে কিন্তু আমাদের অনেকেরই অসুবিধা হয়। বাড়িতে যদি বয়স্করা থাকে তাদের দেখবেন আরোই বেশি সমস্যা হয়। আপনারা এইভাবে সেফটি পিনের সাহায্যে একটা টুল বানিয়ে নেবেন, তারপর এই তারের মধ্যে প্রথমে সুচটাকে পরিয়ে দেবেন। এবার সুতোর রিল থেকে সুতোর মুখটাকে আমি বের করে নিয়েছি, যে তারটা রয়েছে তার মধ্যেই প্রথমে সুতোটাকে আপনারা এইভাবে করে পরিয়ে দেবেন। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি সুতোটাকে তারের মধ্যে পরিয়ে দেওয়ার পর সুচটাকে এইভাবে করে সুতোর মধ্যে টেনে নেব। এইভাবে যদি আপনারা কাজটি করে নেন তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু ছোট্ট সাইজের সুচের মধ্যে আপনারা সুতোটা পরিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দাঁত পরিষ্কার করার জন্য আমরা প্রত্যেকেই ব্রাশের ব্যবহার করে থাকি, তবে এই ধরনের ব্রাশগুলো বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন যে দাঁড়ের মতো অংশগুলো থাকে সেটা অনেকটাই ছড়ানো হয়ে যায়, যার কারণে এই ব্রাশ দিয়ে তখন আমরা কেউই কিন্তু আর দাঁত পরিষ্কার করি না, নতুন ব্রাশ কিনে নিয়ে আসি। তাছাড়াও বেশ কিছুদিন এই ব্রাশ ব্যবহার করার পর ব্রাশের মধ্যে দেখবেন খাবারের টুকরো থেকে যায়, আর যদি ঠিকঠাকভাবে পরিষ্কার না করা হয় অনেক সময় নানা জীবাণু বা ব্যাকটেরিয়াও বাসা বাঁধে ব্রাশের মধ্যে। এখানে যেহেতু দুটো ব্রাশ নিয়েছি, যার কারণে এখানে দুটো গ্লাসের মধ্যে বেশ কিছুটা পরিমাণের গরম জল দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের বেকিং সোডা। তারপর খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার এই যে ব্রাশগুলো রয়েছে এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে আসছি আমি 3 মিনিট পর। আর এখন কিন্তু 3 মিনিট হয়ে গেছে। এবার এই ব্রাশটাকে কি করব, এই জলের মধ্যেই আমি হাতের সাহায্যে এইভাবে করে নাড়িয়ে নেব। যদি কোনো খাবারের টুকরো থেকে থাকে এরকম করলেই দেখবেন বেরিয়ে যাবে। আর যদি দেখেন এইভাবে খাবারের টুকরো বেরোচ্ছে না
তাছাড়াও আপনারা আরও একটা কাজ করে নিতে পারেন। আমি এখানে নিয়েছি একটা সেফটি পিনের সাহায্যে আমরা যদি এরকম করে একটু নাড়িয়ে নিই তাহলে দেখবেন যদি ব্রাশের ভেতরে কোনো কিছু খাবারের টুকরো বা নোংরা জমে থাকে সেক্ষেত্রে কিন্তু বেরিয়ে যাবে। তারপর ব্রাশটাকে আবারও এই মিশ্রণের মধ্যে এভাবে করে নাড়িয়ে আমি রেখে দিচ্ছি। আরও একটা যে ব্রাশ রয়েছে ঠিক একইভাবে সেফটি পিনের সাহায্যে আমি এইভাবে করে একটু ঘষে নিচ্ছি, যাতে করে যদি কোনো খাবারের টুকরো থাকে সেটাও বেরিয়ে যাবে। ঠিক একইভাবে এই মিশ্রণের মধ্যে আমি এভাবে করে নাড়িয়ে নিচ্ছি। কিছু সেকেন্ড রাখার পর এই ব্রাশগুলো এখান থেকে নিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেব। আপনারা যদি মাঝে মধ্যে আপনাদের ব্রাশগুলো এইভাবে করে পরিষ্কার করে নেন সেক্ষেত্রে দেখবেন ব্রাশগুলো পরিষ্কার হয়ে যাবে, জীবাণুমুক্ত হয়ে যাবে। তাছাড়াও ব্রাশের যে দাঁড়ের মতো অংশগুলো থাকে যেটা অনেকটাই ছড়ানো হয়ে যায় সেটাও অনেকটাই ঠিক হয়ে যাবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি সিঁদুর কৌটো। আমরা অনেকেই আছি যারা কিনা এই ধরনের গুঁড়ো সিঁদুর ব্যবহার করে থাকি। তবে এই গুঁড়ো সিঁদুর যখন আমরা সিঁথিতে অথবা কপালে পরি অনেক সময় দেখবেন ঘেমে যাওয়ার কারণে গলে গলে পড়ে যায়। তাছাড়াও কখনো কখনো গুঁড়ো সিঁদুর কিন্তু ঝরে যায়, এমনকি চারিদিকে হয়ে যায় গুঁড়ো সিঁদুরটা। তো আপনারা যখনই এই ধরনের গুঁড়ো সিঁদুর পরবেন কিভাবে পরলে আপনাদের সিঁদুর কোনোভাবে গলেও পড়বে না, এমনকি ঝরে যাবে না। তো আমি এখানে নিয়েছি নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের কম বেশি প্রত্যেকেরই বাড়িতে থাকে। আমি হাতের মধ্যে আপনাদেরকে কাজটি করে দেখাচ্ছি। 1 ফোঁটা মতো নারকেল তেল নিয়েছি, তারপর খুব ভালোভাবে এটাকে এভাবে মাখিয়ে দিচ্ছি। আপনারা সিঁথিতে আর কপালে এভাবে করে নারকেল তেলটা লাগিয়ে নেবেন। তারপর যদি আপনারা সিঁদুরটা এইভাবে করে পরেন তাহলে দেখবেন সিঁদুর কিন্তু কোনোভাবে গলে গলে পড়বে না। এই নারকেল তেল দেওয়ার কারণে একটা জায়গার মধ্যে ফিক্স থাকবে। তবে আপনারা কিভাবে বুঝবেন তার জন্য আমি এখানে একটু জল নিয়েছি। এবার এই জলটাকে সিঁদুরের ওপরে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। ওপরে যে হালকা সিঁদুরটা রয়েছে সেটাই কিন্তু পড়ছে, দেখতেই পাচ্ছেন। আর এখন কিন্তু এটা ফিক্স হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যেন সে ওয়াটারপ্রুফ। আর এইভাবে যদি আপনারা সিঁদুরটা ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন সিঁদুর কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে, গলেও পড়বে না, ঝরেও পড়বে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো কিচেন সিঙ্কের মধ্যে চায়ের ছাঁকনি রেখে দেখেছেন? কি হতে পারে চলুন দেখে নেওয়া যাক এই চায়ের ছাঁকনি দিয়ে আমরা কি করব। আমরা যখন কিচেন সিঙ্কের মধ্যে বাসনপত্র ধুয়ে থাকি বাসনের মধ্যে দেখবেন কোনো না কোনো খাবারের টুকরো থেকে যায়। আমরা কি করি, এখান থেকে খাবারের টুকরোগুলো কিচেন সিঙ্কের মধ্যে অনেকে ঢেলে দিই, যার কারণে পাইপ কিন্তু জাম হয়ে যায়। অনেক সময় মিস্ত্রি ডেকে আমাদের সেটাকে ঠিক করতে হয়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা পুরনো চায়ের ছাঁকনি যেটা আপনারা কোনো কাজে ব্যবহার করেন না, সিঙ্কের ছিদ্রের মধ্যে দিয়ে দেবেন। তারপর বাসনের মধ্যে কিছুটা জল দেওয়ার পর যে খাবারের টুকরোগুলো রয়েছে সেগুলো ছাঁকনির মধ্যে এভাবে দিয়ে দেবেন। এতে কি হবে, কিচেন সিঙ্কের মধ্যে কিন্তু এই খাবারের টুকরোগুলো আটকাবে না, যা থাকবে সব কিন্তু ছাঁকনির মধ্যেই চলে যাবে। তারপর ছাঁকনিটাকে তুলে আপনারা ডাস্টবিনের মধ্যে খাবারের টুকরোগুলো ফেলে দেবেন। আর আবারও কিন্তু যখনই আপনারা কিচেন সিঙ্কে বাসনপত্র ধোবেন এই ছাঁকনিটাই কিন্তু ব্যবহার করবেন, তাহলে কিন্তু আর আপনাদের কিচেন সিঙ্ক কোনোদিনই জাম হবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি একটা আটার প্যাকেট। আমাদের অনেকেরই কিন্তু এই ধরনের প্যাকেটের মধ্যে আটা নিয়ে আসা হয়ে থাকে। তবে এই প্যাকেটগুলো আমরা কিন্তু সকলেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তো এই প্যাকেটগুলো আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন, আমি কাঁচির সাহায্যে এই প্যাকেটটাকে কেটে নেব। তো প্রথমে দুটো সাইড এইভাবে করে কেটে নেওয়ার পর প্লাস্টিকটাকে দুটো করে নেব। তো দেখতেই পাচ্ছেন দুটো প্লাস্টিক আমি এইভাবে কেটে নিয়েছি। তো এই প্লাস্টিকটা আমরা কি কাজে ব্যবহার করব, একটা প্লাস্টিক আমি সাইডে সরিয়ে রাখছি আর একটা প্লাস্টিক এখন ব্যবহার করব। তো আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি রুটি বানিয়ে থাকি। তবে অনেকে এখন দেখবেন চাকরির সূত্রে হোক কি পড়াশুনোর সূত্রে তারা বাইরে থাকেন, তখন কিন্তু তাদের পক্ষে রুটি করার জন্য এত কিছু সরঞ্জাম নিয়ে যাওয়া সম্ভব নয়। তখন তারা অনেকেই কি করে বাইরের দোকান থেকে রুটি কিনে খায়। তো আপনাদের কাছে এই ধরনের প্লাস্টিক কিন্তু থাকবেই। তো আটার প্লাস্টিক না হলেও হবে, অন্য প্লাস্টিক যদি থাকে সেই প্লাস্টিকটাকে আপনারা প্রথমে পরিষ্কার করে নেবেন। তো আমি এখানে আটার প্লাস্টিকই ব্যবহার করছি, যার কারণে এটা কিন্তু আর ধুইনি। এবার একটা লেচি নিয়েছি, তারপর কিছুটা আটা মাখিয়ে নিয়েছি লেচির মধ্যে।
এবার এই প্লাস্টিকটার মধ্যে লেচিটাকে দিয়ে দিতে হবে। তো অবশ্যই কিন্তু আপনারা এইভাবে লেচিটা দিয়ে রাখবেন, একদম প্লাস্টিকটা যাতে ভালোভাবে মোড়ানো যায়। তো সেই দিক কিন্তু খেয়াল রাখতে হবে, কেন কি রুটিটা যখনই বেলা হয়ে যাবে অনেকটাই বড় হয়ে যাবে। আমি এখানে একটা থালা নিয়েছি, থালার সাহায্যে এইভাবে করে হাতের চাপ দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এইভাবে কিছু সেকেন্ড করার পর আমি একবার এই রুটিটাকে দেখে নেব যে কতটা বড় হয়েছে বা এখানে আর আটার গুঁড়ো দেওয়ার প্রয়োজন আছে কি নেই। তো এই রুটিটাকে আমি আরও একটু বড় করব, যার কারণে আরও কিছুটা পরিমাণের আটার গুঁড়ো আমি এইভাবে করে দুটো সাইডে দিয়ে দেব। তবে আমি এইভাবে রুটি করছি বলে যে আপনাদেরও করতে হবে তা কিন্তু কোনো মানে নেই। আপনাদের হাতের কাছে যদি বেলন চাকি না থাকে বা হয়তো আপনারা কোথাও বাইরে গেছেন, সেক্ষেত্রে কিন্তু বেলন চাকি ছাড়াই এইভাবে একটা প্লাস্টিক আর থালার সাহায্যে খুব সহজেই আপনারা রুটিটা বেলে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রুটি কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে। আমরা এইভাবে করেও কিন্তু খুব সহজেই বেলন চাকি ছাড়াই বাড়িতে রুটি বানিয়ে নিতে পারবো। যদি আপনারা ভেবে থাকেন যে আমরা রুটি এইভাবে বেলে নিলে রুটিটা ঠিকঠাকভাবে ফুলবে না, তা কিন্তু নয়। এইভাবেই আমি আরও একটা রুটি বেলার পর রুটিগুলো সেকেও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি রুটিটাকে দিয়ে দিচ্ছি। কিছু সেকেন্ড রাখার পর আমি খুন্তির সাহায্যে রুটিটাকে একবার উল্টে নেব, তারপর আরও একটা রুটি আমি ওপর থেকে দিয়ে দেব। আমরা যদি একসাথে দুটো তিনটে রুটি একবারে তাওয়াতে সেকে নিই, সেক্ষেত্রে দেখবেন গ্যাসের খরচও কিন্তু অনেকটাই কম হবে। তো দেখতেই পাচ্ছেন আমি দুটো রুটি এইভাবে করে কিছু সেকেন্ড উল্টো পাল্টা করে তাওয়াতে সেকে নিয়েছি। তো তারপর আপনারা কিন্তু তাওয়ার মধ্যে রুটিটাকে আরও একবার সেকে নিতে পারেন। তাছাড়া তাওয়ার মধ্যে যদি সেকতে না চান, আপনারা রুটি সেকা দিয়েও কিন্তু রুটিটাকে সেকে নিতে পারেন। তো আমি এখানে রুটি সেকা দিয়ে রুটিটাকে সেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে একটা প্লাস্টিক আর থালার সাহায্যে কতটা সহজে আমরা রুটিটাকে বেলে নিয়েছিলাম। আর এই রুটি কিন্তু খুব ভালোভাবে ফুলেওছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এইভাবে করে আমি কিন্তু আরও একটা রুটিকেও সেকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। মিক্সার জার আমরা কিন্তু প্রত্যেকেই মশলা পেস্ট করার জন্য কম বেশি ব্যবহার করে থাকি। তবে অনেক সময় দেখবেন মিক্সার জার বেশ কিছুদিন ব্যবহার করার পর মিক্সার জারের রাবারটা অনেকটাই ঢিলে হয়ে যায়। যখনই আমরা মশলা পেস্ট করতে যাই অনেক সময় সাইড দিয়ে বেরিয়ে যায়, ঠিকঠাকভাবে পেস্ট করা যায় না। তখন বাজারে নিয়ে গিয়ে কিন্তু আমাদের মিক্সার জারের যে ঢাকনার রাবারটা থাকে সেটাকে চেঞ্জ করে নিয়ে আসতে হয়। তবে যখন আমরা মশলা পেস্ট করি আর সেই সময় যদি এই সমস্যা হয়, তখন কিন্তু আমরা দোকানেও যেতে পারি না। সেক্ষেত্রে আপনারা এই রাবারটা কিভাবে টাইট করে নেবেন, মিক্সার জারের ঢাকনাটা ডাইরেক্ট কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে রাখতে পারেন। আর যদি ঢাকনাটা রাখতে না চান, সেক্ষেত্রে শুধুমাত্র রাবারটা এইভাবে করে 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবেন। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট ডিপ ফ্রিজে রাখার কারণে এই রাবারটা কিন্তু আগের তুলনায় অনেকটাই টাইট হয়ে যাবে। আর আমি এখন মিক্সার জারটা নিয়েছি আর ঢাকনাটাও নিয়েছি। এবার ঢাকনাটার মধ্যে এই রাবারটাকে এইভাবে করে আমি লাগিয়ে নেব। এবার যদি আপনারা এই মিক্সার জারের ঢাকনাটা দিয়ে মশলা পেস্ট করেন, তাহলে দেখবেন ঠিকঠাকভাবে মশলাটা পেস্ট করা যাবে। আর দেখতেই পাচ্ছেন আমি যখন জোর দিয়ে ঢাকনাটা খুলছি, তখনই কিন্তু এটা খোলা যাচ্ছে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বাকি যে আটার প্লাস্টিকটা কাটা ছিল, সেটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে এইভাবে করে বিছিয়ে দিলাম। অনেকেরই ডিপ ফ্রিজের মধ্যে দেখবেন অতিরিক্ত বরফ জমে যায়, যার কারণে ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে। তাছাড়াও যদি কোনো খাবার স্টোর করে রাখি, সেক্ষেত্রে সেই পাত্রটাও কিন্তু বরফের মধ্যে বসে যায়। তো আপনারা এইভাবে যদি প্লাস্টিক দিয়ে রাখেন, সেক্ষেত্রে অতিরিক্ত বরফও জমবে না এবং কি জিনিসপত্র খুব সহজে বের করতে পারবেন। থেকে ব্যবহার করলেও ঠিকঠাকভাবে ফ্রিজটাকে ব্যবহার না করলে ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে। যেমন আমরা ফ্রিজের মধ্যে যে খাবার দাবারগুলো রাখি, অনেকে দেখবেন ঢাকা দিতে ভুলে যায় বা ঢাকা দেওয়া থাকলেও অনেক সময় খুলে যায়। তো আঢাকা খাবার রাখলে অনেক সময় ফ্রিজের মধ্যে বাজে দুর্গন্ধ ছড়ায়। তাছাড়াও ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে। যখন আপনারা ফ্রিজ থেকে কোনো জিনিস বের করবেন, চেষ্টা করবেন যতগুলো জিনিস বের করার একবারে বের করে নেওয়ার। বারবার করে যদি ফ্রিজের দরজা খোলা হয়, সেক্ষেত্রে ফ্রিজের ঠান্ডা হাওয়া বেরিয়ে যাবে, যার কারণে ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি পড়বে ফ্রিজ ঠান্ডা করার জন্য। এই টিপসগুলো অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি। আবার চলে আসবো নতুন নতুন আরও টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।